নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। এসআইআর প্রক্রিয়া এখন মধ্য গগনে। রাজ্যের শাসক দল এসআইআর এর প্রক্রিয়ার বিরুদ্ধচারণ তো প্রথম থেকেই করছে, এখন তারা সুরটা সপ্তমে চড়িয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে এসআইআর প্রক্রিয়া অবিলম্বে স্থগিত করার দাবি জানিয়েছিলেন। তার বক্তব্য ছিল যে এত অল্প সময়ে এসআইআর হয় না, ভুল ত্রুটি হচ্ছে, বিএলওদের চাপ বাড়ছে, মৃত্যুর ঘটনা ঘটছে। যে এসআইআর করতে মুখ্যমন্ত্রীর দাবি মতো 2 বছর কম করে সময় লাগে, সেখানে 3 মাসের মধ্যে এই প্রক্রিয়া কিভাবে সম্পাদন করা যায়। নিশ্চয়ই জ্ঞানেশ কুমার মুখ্যমন্ত্রীর চিঠির উত্তর দেবেন, কিন্তু কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ করে কমিশনের সিইও মনোজ আগরওয়াল জানিয়েছেন যে এসআইআর এর কাজ ঠিকভাবেই এগোচ্ছে। এনুমারেশন ফর্ম প্রায় 100% বিলি হয়ে গেছে, ডিজিটাইজ করে ফর্ম আপলোড করা হয়েছে, তার সংখ্যাও 30% কাছাকাছি। এই তথ্য আমি আপনাদের বলছি 21শে নভেম্বর, যে 30% মতো ফর্ম ডিজিটাইজ করে আপলোড হয়ে গেছে। এই প্রতিবেদন যখন আপনারা দেখবেন তখন শতাংশের বিচারে সেটা আরো অনেকটাই বাড়বে। তা মুখ্যমন্ত্রী যখন এসআইআর এর প্রক্রিয়ার স্থগিতাদেশ চাইছেন, ঠিক সেই সময় বিএসএফ এর 61তম বর্ষপূর্তি উপলক্ষে ভারতবর্ষের পশ্চিম প্রান্তে পাকিস্তান সীমান্ত লাগোয়া ভুজে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাম না করে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেছেন। বলেছেন কিছু রাজনৈতিক নেতা নেত্রী এবং কিছু রাজনৈতিক দল তারা অনুপ্রবেশকে ভোট ব্যাংকের স্বার্থে মদত দিচ্ছে। এটা গণতন্ত্রের পক্ষে এবং দেশের নিরাপত্তার পক্ষে অত্যন্ত বিপজ্জনক। একই সঙ্গে শাহের হুঙ্কার যে একজনও অনুপ্রবেশকারী এই ভারতে থাকতে পারবেন না। তিনি আগে বলেছিলেন তার ফর্মুলা 3D: ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। অর্থাৎ কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে দিয়েছে তাদের অবস্থান এসআইআর নিয়ে, এবং কেন নির্বাচন কমিশন এই ম্যামথ এক্সারসাইজ নিজেদের কাঁধে তুলে নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী তার ব্যাখ্যা দিয়েছেন যে অনুপ্রবেশ হচ্ছে খুব গুরুতর সমস্যা, এবং অনুপ্রবেশের ফলে দেশের সম্পদ লুট হচ্ছে এবং দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং দেশের যুব সমাজের কাজের সুযোগ কমছে। যদিও নির্বাচন কমিশন একটা স্বয়ংশাসিত সংস্থা, সাংবিধানিক সংস্থা, তারা এসআইআর এর সিদ্ধান্ত নিয়েছে, সেই এসআইআর এর সিদ্ধান্তকে সমর্থন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা কেন্দ্রীয় সরকার। এই হচ্ছে বর্তমানে আবহ। একটা রিপোর্ট দেখছিলাম টেলিগ্রাফ কাগজে, সেটা বেরিয়েছে আপনার 21শে নভেম্বর বা 20শে নভেম্বর। সেখানে সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে যে 40 লক্ষ মৃত ভোটার থাকার সম্ভাবনা আছে তালিকায়, মানে ছিল, তারা ভোট টোট দিয়েছেন, তাদের নামটা বাদ যাবে। আর কম করে 20 লক্ষ এমন ভোটার আছেন যারা বিভিন্ন জায়গাতে তাদের নাম নথিভুক্ত আছে, তাদেরকে যে কোনো একটা নাম বেছে নিতে হবে, মানে যে কোনো এক জায়গায় তারা ভোট দিতে পারবে। প্রাক্তন আমলা তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন, তারপরে আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে ইস্তফা দেন। জহর সরকারও বলেছেন যে কম করে 70 লক্ষ থেকে 1 কোটি নাম বাদ যাওয়ার সম্ভাবনা। মতুয়া সম্প্রদায়ের মানুষের মনে একটা সংশয় আছে যে তাদের কাছে নথিপত্র না থাকলে তাদের নাম কি বাদ যাবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন যে নির্বাচন কমিশনকে তারা স্পষ্ট বলেছেন একজন মতুয়া ভোটারের নাম যেন বাদ না যায়। তারা শরণার্থী, প্রয়োজনে কমিশন, ভারত সরকার, আদালত, যার সঙ্গে কথা বলার প্রয়োজন তার সঙ্গে যেন কথা বলে। এই আবহে শুভেন্দু একটা চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। নির্বাচন কমিশনের এক সিনিয়র আধিকারিক একটি বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে মুখ্য সচিবের ফোন থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে লাগাতার কথা বলেছেন এবং কমিশনের ভিতরে কি চলছে
সে সম্পর্কে অবহিত করেছেন বঙ্গেশ্বরীকে। শুভেন্দু দাবি তিনি তথ্য প্রমাণ দিয়ে কমিশনের কাছে সমস্ত কিছু জানিয়েছেন। অতীতে দেখুন সিইও দপ্তরে শাসকের ঘনিষ্ঠ লোকজনে ভর্তি ছিল। মনোজ আগরওয়ালের আগে যিনি সিইও ছিলেন তিনি তো অত্যন্ত অনুপ্রাণিত ছিলেন, কারণ তো সিইও দপ্তরটা নবান্নের একটা এক্সটেনশন হিসেবে কাজ করতো। তার সুফল নবান্ন পেয়েছে বা শাসক দল পেয়েছে। এবার মনোজ আগরওয়াল একটু অন্য রকম মানুষ, তো দিদিমণি প্রথমে তার নামে সম্মতি জানাননি, কিন্তু বাধ্য হয়ে জানিয়েছিলেন। তারপরে তিনি তোপ দেখেছিলেন যে সিইওর বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি নাকি সব পাশ করে দেবেন, কিছুই করতে পারেননি। তার মুখ্য সচিব মনোজ আগরওয়ালের কমপ্লায়েন্স রিপোর্টে স্বাক্ষর করেছিল। তো এই যখন পরিস্থিতি, মুখ্যমন্ত্রী আবার নাটক করতে তৈরি হচ্ছেন। নাটক করতে উনি খুব ভালোবাসেন। নন্দীগ্রামে 2021-এর নির্বাচনে প্রচারে পায়ে চোট লাগলো, পায়ে প্লাস্টার নিয়ে সারা বাংলায় ঘুরলেন, ভাঙা পায়ের খেলা দেখালেন, তৃণমূল ড্যাং ড্যাং করে জিতলো। এবার কি নাটক তিনি করবেন সেটা তিনিই জানেন, কিন্তু কিছু একটা নাটক তিনি করবেন। নাটক ছাড়া তিনি থাকতে পছন্দ করেন না। কিভাবে মানুষের সহানুভূতি কুড়ানো যায় সেটার জন্য সব সময় তিনি চেষ্টা করেন। ঠিক এই নাটকটা করতেই দিদিমণি 25শে নভেম্বর যাচ্ছেন ওই ঠাকুর বাড়িতে, বড়মার ঠাকুর বাড়ি, বনগা ঠাকুরনগর। বনগাতে জনসভা, ঠাকুর নগরে পদযাত্রা, তারপরে বড়মার বাড়িতে যাবেন, মমতাওয়ালা ঠাকুরদের সাথে কথা বলবেন, নমস্কার করবেন, প্রণাম করবেন, এবং ওখানে তিনি নাটক করবেন এবং পরিষ্কার করে বলবেন, এখনই বলে দেয়া যায় যে মতুয়ারা তাদের নাম্বার যাবে এবং তারা যেন সিএতে আবেদন না করেন, তাহলে তারা চিহ্নিত হয়ে যাবেন অনুপ্রবেশকারী বলে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাচার করা হবে। তো এটা উনি বলবেন, মানে চোখ কান বুঝে বলে রাখা যায়। প্রথমে তিনি এসআইআর এর সঙ্গে এনআরসি কে রিলেট করার চেষ্টা করবেন। 2, সিএতে যাতে মতুয়ারা আবেদন না করেন নাগরিকত্বের জন্য সে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন, এবং শেষে বলবেন যে মতুয়া ভাইদের বোনেদের অনেক নাম বাদ যাবে। সেই নাটকটা করতেই তিনি কিন্তু ওই 25শে নভেম্বর ঠাকুর বাড়িতে যাচ্ছেন। তাহলে একমাত্র লক্ষ্য হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা। প্রথম কথা, এসআইআর এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই, দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। সিএ নিয়ে 2021-এর সময় তিনি বিভ্রান্তি ছড়িয়েছিলেন, কিছু সুফলও পেয়েছিলেন, কিন্তু সিএটা আইন হয়ে গেছে, বিধি প্রণয়ন হয়েছে, অনেকে নাগরিকত্ব পেয়েওছেন। আমার যতদূর ধারণা, নির্বাচন কমিশন এই মতুয়াদের উদ্বেগের ব্যাপারটা দেখবে এবং সেটা নিরসনও হবে। যতই ঘোলা জলে মাছ ধরবার চেষ্টা করুন দিদিমণি, ভোটের আগে মতুয়াদের মনে একটা বিভ্রান্তি তৈরি করে মতুয়াদের একটা বড় অংশের সমর্থন বিজেপির দিকে আছে, সেই সমর্থনের ভিতটাকে টলাবার চেষ্টা করবে। দেখুন, বিজেপি মতুয়াদের এরকম একটা সমস্যা হতে পারে এটা আগে আঁচ করেছিল, তাই প্রচুর সিএ শিবির করেছে বিজেপি, এবং তারাও কিন্তু লাগাতার মতুয়াদের পাশে আছেন এবং তাদের আশ্বস্ত করছেন। প্রথম কথা, মতুয়ারা তো অনুপ্রবেশকারী নয়, তারা ধর্মীয় নিপীড়নের কারণে বাধ্য হয়েছেন বাংলাদেশ ছেড়ে এখানে আসতে। বিভিন্ন সময় তারা এসছেন, শরণার্থী তারা। ভারত সরকার তো বলছে বাংলাদেশ থেকে, আমি বাংলাদেশের কথাই বলছি এখানে, ধর্মীয় কারণে যারা অত্যাচারিত হয়ে এদেশে আশ্রয় নিয়েছেন তারা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী। তারা নাগরিকত্বের জন্য আবেদন করলে তারা নাগরিকত্ব পাবেন, তাদেরকে কেউ দেশ থেকে তাড়াবে না। কারণ বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, সেখানে ধর্মীয় কারণে মুসলমানরা কখনোই নিপীড়নের শিকার হতে পারেন না। তাহলে ধর্মীয় কারণে বাংলাদেশে নিপীড়নের শিকার শুধুমাত্র হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, জৈন, পারসিকরা হতে পারেন, মুসলমানরা নন। মুসলমানরা যারা এদেশে বেআইনিভাবে ঢুকছেন বাংলাদেশ থেকে, তারা অনুপ্রবেশকারী। আর হিন্দুরা যারা ঢুকছেন তারা অত্যাচারের জন্য ঢুকছেন, ধর্মীয় কারণে অত্যাচারের জন্য
তারা এখানে এসে আশ্রয় নিয়েছেন, ভিটে মাটি ছেড়ে বাধ্য হয়েছেন তারা এই দেশে এসে আশ্রয় নিতে। তারা শরণার্থী, তাদেরকে বিভ্রান্ত করবেন না দয়া করে। তারা নাগরিকত্ব পাবেন, অনেকে পেয়েওছেন, আবেদনও করছেন। এই সময় মুখ্যমন্ত্রী গিয়ে ওখানে ঘোলা জলে মাছটা ধরতে চাইছেন। 2021-এ তিনি বলেছিলেন যে ও সিএ পাশ করেছে, বিধি প্রণয়ন হয়েছে, ওই আইনই নেই। যখন 2024-এর লোকসভা নির্বাচনের আগে সিএ এর বিধি প্রণয়ন হলো, আইন হলো, তখন তিনি এটা বলতে পারছেন না, কারণ নাগরিকত্ব তো পেয়েছে লোকে। এখন তিনি এসআইআর এর সঙ্গে এনআরসি কে রিলেট করছেন, যে এটা হচ্ছে এনআরসির আগের ধাপ। মানে যত রকম ভাবে বিভ্রান্তি সৃষ্টি করা যায়, বিভ্রান্তি ছড়ানো যায়, তার চেষ্টার কসুর করছে না রাজ্যের শাসক দল। আমার একটা খুব সিম্পল প্রশ্ন শাসক দলের কাছে, যে আপনারা তো এত কাজ করেছেন, এত সামাজিক প্রকল্প করেছেন, তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সরকার তো মানুষের সাথে আছে, একেবারে শ্মশানেও সমব্যাপী প্রকল্প আছে, মেয়েদের জন্য লক্ষ্মীর ভান্ডার আছে, কন্যাশ্রী আছে, সবুজ সাথী আছে, স্বাস্থ্য সাথী আছে, এত সামাজিক প্রকল্পের কাজ করেছেন, তাও আপনাদের এত ভয় কেন? এসআইআর একটা রুটিন প্রক্রিয়া, ভোটার তালিকাকে একেবারে সাফ সুতরা করার একটা প্রক্রিয়া। ভারতবর্ষে 12টা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে এসআইআর হচ্ছে, নির্বিঘ্নে হচ্ছে। কোথাও দেখছেন এইরকম উত্তেজনা, উন্মাদনা, রাজনৈতিক চাপার উত্তর? একেবারে সরকারের প্রধান রণংদেহী মূর্তিতে নেমে পড়েছেন। 4 নভেম্বর আম্বেদকরের মূর্তি থেকে ঠাকুরবাড়ি অব্দি তিনি পদযাত্রা করলেন হাতে সংবিধান নিয়ে। এটা একটা ফ্যাশন হয়েছে, হাতে সংবিধান নিয়ে যেতে হবে। রাহুল গান্ধীকে কি সুন্দর অনুকরণ করছেন, এবং তার পিছনে কয়েক কদম পিছনে যিনি হাঁটছিলেন হাল ফ্যাশনের পোশাক আশাক পরে, তিনি এই রাজ্যের সঞ্জয় গান্ধী, সংবিধান বহির্ভূত ক্ষমতার অধিকারী। দিদিমণি সংবিধান হাতে নিয়ে হাঁটছেন, সংবিধানকে রক্ষা করার ডাক দিচ্ছেন। তার পিছনে যিনি হাঁটছেন তিনি এই রাজ্যের সংবিধান বহির্ভূত ক্ষমতার অধিকারী। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। তাহলে মুখ্যমন্ত্রী আবার নাটক করবেন? আমি বলে রাখছি, এই তো শুরু হলো। এরপর 7 তারিখে একটা খসড়া তালিকা বেরোবে, তারপর নথিপত্র ডেকে যাচাইয়ের কাজ শুরু হবে। সেটাও খুব ইম্পর্টেন্ট। শাসক সেটাকেও কিভাবে করা যায়, প্রভাবিত করা যায়, তার চেষ্টা করবে, অবশ্যই করবে। নানা জায়গায় তারা ক্যাম্প ট্যাম্প খুলেছে, এসআইআর ফর্ম পূরণে সহায়তা করছে। আরে চূড়ান্ত সিদ্ধান্ত কার নাম ভোটার তালিকায় থাকবে বা থাকবে না সেটা নির্ভর করবে নির্বাচন কমিশনের উপর। সেখানে এআই প্রযুক্তি ব্যবহার করা হবে, প্রযুক্তির সাহায্যে সবকিছু করা হবে। কেউ আবেদন করলে পরেই, মানে শাসকের মদতে কোনো ভুয়ো ভোটার আবেদন করলো যে আমার নামটা রাখো, আবেদন করতেই পারে, তার নথিপত্র তো যাচাই হবে। হিউম্যান এরর তো হয়, কিন্তু প্রযুক্তির সহায়তা নিলে এররের বিষয়টা অনেক কমে যায়, সেটা শাসক জানে। তাদের ইন্টারনাল এস্টিমেট হচ্ছে কম করে 70 লক্ষ বাদ যাবে, এবং মতুয়াদের মধ্যে তারা বিভ্রান্তি তৈরি করতে চাইছেন, এবং সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রী কিন্তু ঠাকুরবাড়ি যাচ্ছেন। দেখবেন ওখানে এই কথাগুলো বলবেন যে বড় মার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল, তিনি ঠাকুরবাড়ির জন্য কম কিছু করেননি, এসব বলবেন। তার ব্যক্তিগত সম্পর্ক ছিল বড় মার সঙ্গে, এটা অনস্বীকার্য। কিন্তু ওখানে গিয়ে তিনি বলবেন যে এসআইআর হচ্ছে এনআরসির আগের ধাপ, সিএএ তে কেউ যেন আবেদন না করে, তাহলে বিদেশি হিসাবে চিহ্নিত হয়ে যাবে। এইসব ন্যারেটিভ উনি তৈরি করবেন এবং সেখানে বলবেন, বলে একটা বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করবেন। মতুয়া সম্প্রদায়ের মানুষেরা জানেন কোনটা সত্যি, কোনটা মিথ্যা, কোনটা বিভ্রান্তিমূলক প্রচার। তাদের উদ্বেগ আছে, অবশ্যই আছে, কিন্তু সেই উদ্বেগের নিরসন হবে। আপনারা সিএএ তে আবেদন করুন নাগরিকত্বের জন্য, আবেদন করলে পরে কর্তৃপক্ষের পক্ষ থেকে তো একটা আপনাদের অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হবে, সেটাকেই দেখবেন কমিশন শেষ পর্যন্ত মান্যতা দেবে। আপনাদের নাম বাদ যাবে না, যে কোনো মূল্যে আপনাদের নাম থাকবে। তাই আপনারা বিভ্রান্ত হবেন না, অপপ্রচারে কান দেবেন না।
এই সুযোগে নাগরিকত্বের বিষয়টার ফয়সলা করে নেন। বহু মানুষ পাচ্ছেন, বহু মানুষ আবেদন করছেন। অনর্থক মিথ্যা প্রচারে বিভ্রান্ত হবেন না। এই সুযোগটা তো বারবার আসে না। আপনাদের ভোটদানের অধিকারও কেউ কাটতে পারবে না। এবং নির্বাচন কমিশন আপনাদের স্বার্থ রক্ষার জন্য অবশ্যই পদক্ষেপ করবে। তাদের উপর বিজেপি প্রবল চাপ সৃষ্টি করেছে এবং কেন্দ্রীয় সরকার, যেহেতু এনডিএর সরকার, বিজেপির সরকার, আপনাদের স্বার্থটা সুরক্ষিত থাকবে। যতটুকু রাজনীতির গতি প্রকৃতি অনুধাবন করি, তার থেকে এই ভবিষ্যৎবাণীটা সম্ভবত সঠিক হবে বলেই আমার মনে হচ্ছে। এই আবহে দিদিমণি গোলা জলে মাছটি ধরতে যাচ্ছেন ঠাকুরবাড়িতে, একেবারে স্পষ্ট। এসআইআর যখন মধ্য গগনে, তখন ঠাকুরবাড়িতে গিয়ে পদযাত্রা করবেন, বক্তব্য রাখবেন, অল্প বাংলা বেশি হিন্দি, ভুলভাল হিন্দি, অনেক কথা বলবেন। এই করেছি, সেই করেছি, এই করব, সেই করব, একজনের নামও বাদ দিতে দেবো না। ঠিক তো, কেন বৈধ মতুয়াদের নাম বাদ যাবে? কেন মতুয়াদের নাম তালিকা থেকে বাদ যাবে? দিস কোশ্চেন ডাজন্ট অ্যারাইজ। সঙ্গে একটা কথা বলুন, একজন অনুপ্রবেশকারীদের নাম যেন থাকে না তালিকায়। মতুয়ারা তো শরণার্থী, অনুপ্রবেশকারীরা অনুপ্রবেশকারী, তারা শরণার্থী নয়। তাদের নামটা কমিশনকে বাদ দিতে হবে। বলুন, জোর গলায় বলুন, সৎসাহস থাকলে বলুন যে একজন অনুপ্রবেশকারীর নাম যেন তালিকায় না থাকে, একজন রোহিঙ্গার নাম যেন তালিকায় না থাকে, একজন মৃত ভোটারের নাম যেন তালিকায় না, একজন বৈধ ভোটারের নাম তালিকা থেকে যেন বাদ না যায়। এটা বলছেন ঠিক, আমরাও তো বলি একজন বৈধ ভারতীয় ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায়, কমিশনকে এটা ইনশিওর করতে হবে। আবার একই সঙ্গে একজন মৃত ভোটারের নামও যেন তালিকায় না থাকে, সেটাও এনশিওর করতে হবে। একজনও বাংলাদেশি অনুপ্রবেশকারী, মতুয়ারা নয়, হিন্দুরা নয়, তারা শরণার্থী, একজনও বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নাম যেন ভোটার তালিকায় না থাকে, এটাও কমিশনকে ইনশিওর করতে হবে। তাহলেই এসআইআর সাফল্যের মুখ দেখবে। কমিশন যতই চেষ্টা করুক, এই রাজ্যে 100% সফল হবে না। 80% সফল হলেই আমরা মনে করব একটা বড় অ্যাচিভমেন্ট। তবে বিএলওদের অধিকাংশ ভালো কাজ করছেন। কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আছে কমিশন সাসপেন্ড তাদের করেছে, তাদের কাজের চাপ আছে, অস্বীকার করছি না। কিন্তু 1000 জন ডেটা এন্ট্রি অপারেটরকে নিয়োগ করার ব্যাপারে নবান্নের কাছে ফাইল পাঠিয়েছিল কমিশন। সেই ফাইলের তো নড়নচড়ন এখনো পর্যন্ত। তাহলে আপনি বলছেন বিএলওদের উপর মারাত্মক কাজের চাপ, এবং তাদের সহায়তা করার জন্য যখন ডেটা এন্ট্রি অপারেটরদের নাম প্রস্তাব আসলো, তখন সেই ফাইলটা আপনি ছাড়ছেন না। এই দ্বিচারিতা, এর থেকেই প্রমাণ হয় যে কিভাবে পদে পদে এসআইআর প্রক্রিয়াকে বাধা দিতে চাইছে। বিএলওদের শুকনো সহানুভূতি জানাচ্ছে, যেটা করলে তাদের একটু রিলিফ হয় সেটা করছে না। দিদিমণি সবসময় ভোটের অঙ্ক মাথায় রেখে চলেন। ভোট কুড়োবার জন্য, মতুয়াদের বিভ্রান্ত করার জন্য তিনি আবার ঠাকুরনগরে যাচ্ছেন 25শে নভেম্বর। দেখবেন অনেক কথা তিনি বলবেন, অনেক কথা। কিন্তু আশা করা যায় মতুয়া ভাই বোনেরা তার এই প্রচারে বিভ্রান্ত হবেন না। যেটা সত্যি সেটা করুন। আপনাদের চিন্তার বা ভয়ের কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। অনর্থক যারা গোলা জলে মাছ ধরছে, তাদের রাজনৈতিক উদ্দেশ্যটা আপনারা বুঝুন এবং কোনো রকম প্ররোচনায় পা দেবেন না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.